হ্যালো চ্যাম্পিয়ন্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর বেঙ্গল এডুকেটার্স ইউটিউব চ্যানেলের সঙ্গে তোমাদের পড়াশোনাও জবরদস্ত চলছে, ঠিক আছে? তো আজকে আমরা নিয়ে এসেছি ফিজিক্যাল সায়েন্সের একটা ক্লাস, আর যেখানে আমরা একেবারে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি, চলো তড়িৎ, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যাপ্টার অফ ক্লাস 10। মানে এই চ্যাপ্টারটা সবচেয়ে বড় চ্যাপ্টার ক্লাস 10-এর, আর এই চ্যাপ্টারটা একটু লেন্দি হবে আমাদের শেষ করতে। তো এই চ্যাপ্টারে আজকে ফার্স্ট লেকচার, ঠিক আছে? আর এই চ্যাপ্টারটা চ্যাপ্টার নাম্বার 6 ফিজিক্যাল সায়েন্সের। হ্যাঁ, তো এই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করছি। তো স্টার্ট করার আগে দু একটা কথা জাস্ট বলে নিই তোমাদের সঙ্গে। দেখো, আমরা ফিজিক্যাল সায়েন্সটাকে অনেকটাই কঠিনভাবে নিয়ে থাকি। মনে হয় যে ফিজিক্যাল সায়েন্স মানে কঠিনভাবে কীভাবে নিই, আর অনেকে কী করে মুখস্থ করে পার করে দেয়। কিন্তু ফিজিক্যাল সায়েন্স মুখস্থ করার বিষয় না। মুখস্থ তো করতেই হবে, সব জিনিসই মুখস্থ করতে হয়, কিন্তু প্রতিটা জিনিস বুঝে মুখস্থ করতে হবে। তাহলেই আমাদের ভবিষ্যতে যে জার্নিটা হবে, তাহলে আমাদের সেই জার্নিটা অনেকটা ইজি হয়ে যাবে। তোমরা হয়তো অনেকে ভেবে রেখেছো যে আমরা আফটার ক্লাস 10 আমরা সায়েন্স নেব, আবার কেউ আর্টস নেব ভেবেছো। যদিও যারা সায়েন্স নেবে ভেবেছো, তাদের জন্য এই চলতড়িৎ চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 12 যে এই চ্যাপ্টারটা প্রায় বলতে গেলে 6 থেকে 7টা চ্যাপ্টারে ভাগ হবে। কি বললাম? এই চ্যাপ্টারটা 7টা ভাগে ভাগ হবে। কল্পনা করতে পারো, মানে একটা চ্যাপ্টারের মধ্যে 7টা চ্যাপ্টার ভরা আছে। এবার যারা আর্টস নেবে তারা হয়তো ভাবছো যে আচ্ছা, যারা সায়েন্স নেবে তারা ভালো করে পড়ে নিল, ঠিক আছে, আর আমরা মোটামুটি করে পড়লে মুখস্থ করে নিলে হয়ে যাবে কাজ। কিন্তু না, দেখো, তুমি যে কোনো একটা জিনিস যখন বুঝে পড়বে, তখন সেই জিনিসটা তোমার কাছে মনে রাখা খুবই ইজি হয়ে যাবে। আর তার পাশাপাশি কী হবে, তুমি জিনিসটা পড়ে মজা পাবা। ফিজিক্যাল সায়েন্সের অন্যান্য চ্যাপ্টারগুলোও মজা করে পড়া যায়, আর এই চ্যাপ্টারটা খুবই মজা করে পড়া যায়। তো আমরা ক্লাসের মাধ্যমে কী করব, মজার ছলে একবারে প্রতিটা জিনিস বুঝে, প্রতিটা জিনিস যেগুলো লাইভ দেখানো যাবে, বিভিন্ন এক্সপেরিমেন্ট তোমাদের দেখানো যাবে, সেগুলো একবারে বাস্তবভাবে দেখে কিছু এক্সপেরিমেন্ট ক্লাসের মধ্যে করে এই চ্যাপ্টারটা আমরা পড়বো। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো অনেক কথা হলো, এবার আমরা চ্যাপ্টার স্টার্ট করি। তো আমরা আজকের গোল, অর্থাৎ আমরা আজকে কি পড়বো সেটা আমি বোর্ডে লিখে রেখেছি। 1 নম্বরে পড়বো আমরা তড়িৎ আধান, 2 নম্বরে পড়বো কুলম্বের সূত্র, 3 নম্বর হচ্ছে তড়িৎ বিভব, আর 4 নম্বর হচ্ছে বিভব পার্থক্য। তো এই 4টা টপিক আমরা আজকের ক্লাসে কভার করতে চলেছি, আর খুবই ইজি ওয়েতে, খুবই মানে কি বলবো, খুবই ইজি ওয়েতে পড়বো এগুলো। আর মুখস্থ করার পার্টটাকে আমরা কম রাখবো, বুঝার পার্টটাকে বেশি রাখবো, ঠিক আছে? বুঝে মুখস্থ করবো, ঠিক আছে? এবার দেখো, আমরা তড়িৎ আধান বলতে কি বুঝি। তোমরা একটা জিনিস ক্লাস 8 থেকে বা 7 থেকে পড়ে আসছো, যে যদি আমরা চিরুনি করার পর চিরুনিটা যদি কোনো টুকরো কাগজের ওপরে ধরি, তো কাগজগুলো কি হয়, চিরুনির সঙ্গে চিপকে যায়। আমি দেখাতাম, কিন্তু এই এক্সপেরিমেন্টটা খুব পাতি এক্সপেরিমেন্ট, তোমরা নিজে বাড়িতে করতে পারো। কি করবে, যদি এখনই করার ইচ্ছা হয়, ভিডিওটা জাস্ট পজ করবে, আমি বলে দিই। তারপরে কি করবে, কিছু কাগজের টুকরো নাও, কাগজটাকে টুকরো করো, আর কোথাও একটা প্লেন জায়গাতে রেখে দাও বা হাতের ওপর রেখে দাও। তারপর তোমাদের বাড়ির চিরুনিটা নিয়ে এসো, যেটা সামনে তুমি সব দিন দাঁড়িয়ে চিরুনি করো, সেই চিরুনিটা নিয়ে এসো। আর একটু মাথাতে একটু ঘষে নেওয়ার পর সেই চিরুনিটা এই টুকরোগুলোর ওপরে ধরো, ঠিক আছে? কি হবে, দেখবে যে আস্তে আস্তে এই যে টুকরোগুলো যে হাতের ওপরে আছে বা টেবিলের ওপরে রাখা আছে, সেই টুকরোগুলো কি হবে, এই চিরুনিটার সঙ্গে আস্তে আস্তে চিপকে যাবে। তো এটা কেন হচ্ছে, বা কেউ যদি কলম দিয়ে করতে চাও, তো কলমটা একটু মাথায় যদি আমরা ঘষে নিই, তারপরে যদি হাতের উপরে ধরি, তাও দেখা যায় কিন্তু। তো বুঝতে পারলে তো এটা কেন হচ্ছে? তাহলে এখানে কি কোনো আমরা কিছুকে টেনেছি? আমরা এতদিন যেসব বল সম্বন্ধে পড়েছিলাম, সেগুলোতে কী হতো বলো তো? আমরা বলেছি যেমন টানা বল পড়েছি, মানে টানা, ঠেলা, ঠিক আছে, ঘর্ষণ বল। সেগুলো কী হতো, দুটো সারফেসকে সবসময় টাচে থাকতে হতো। যেমন ঘর্ষণকে দুটো সারফেসের টাচে থাকতে হতো, টানার ক্ষেত্রে কি দুটো বস্তুকে কানেক্ট থাকতে হতো। যেমন আমি যদি এই বস্তুটাকে টানতে চাই, তাহলে আমি কি এইভাবে টানবার চলে আসবে? বা আমি যদি হাত দিয়ে ওকে বলে এদিকে চলাই, তো এখানে তো জাদু হচ্ছে না, তো এটা আসবে না, ঠিক আছে? কিন্তু এবার যদি আমাকে এটা টানতে হয়, তাহলে কী করতে হবে, আমাকে এখানে দড়ি বাঁধতে হবে, দড়ি বেঁধে টানতে হবে। যদি আমি দড়ি বেঁধে আস্তে আস্তে টানি, তাহলে এটা আস্তে আস্তে আমার দিকে আসবে। এবার এই যে বলটা এখন আমরা পড়তে স্টার্ট করতে যাচ্ছি, সেটা কি হবে বলো তো? এটা স্পর্শ ছাড়া, ঠিক আছে, কানেকশন ছাড়াই এখানে বল হবে। যেমন তোমরা চুম্বক দেখে রেখেছো, চুম্বকে আমরা কি করি, যদি এখানে একটা চুম্বক রাখি আর এখানে যদি আরেকটা চুম্বক নিয়ে আসি, তো চুম্বকের কাছে নিয়ে গেলে কি হবে, অনেক সময় বিকর্ষণ হয়, অনেক সময় আকর্ষণ হয়। তোমরা জানো সমমেরুতে বিকর্ষণ হয় আর বিপরীত মেরুতে আকর্ষণ হয়। তাহলে এই চুম্বকটা যখন আমরা কাছে নিয়ে যাই, মনে করো যে সমমেরু আছে, তাহলে কি হবে, সমমেরু থাকলে কি হবে, দুটোকে বিকর্ষণ করবে। আমি মনে করলাম এটা চুম্বক আর এটা আর একটা চুম্বক, এটা একটা চুম্বক মনে করো না, জাস্ট আমরা মনে করছি, ঠিক আছে? এবার যদি সমমেরু হয়, তাহলে কি হবে, এটা আস্তে আস্তে যদি আমরা নিয়ে যাই, তাহলে দূরে সরে যাবে। তো এখানে কি আমি এটার সঙ্গে কোনো কানেকশন ছিল না। সেম তড়িৎ বল বলে একটা জিনিস হয়। তড়িৎ বলটা কি হয়, তড়িৎ বলের ক্ষেত্রে
কোনো কানেকশন লাগে না, অর্থাৎ দুটো বস্তুকে সংস্পর্শে বা কানেক্টেড থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বুঝতে পেরেছো? এবার আমি যেটা বলছিলাম তড়িৎ আধানে চলে আসি আমরা। তড়িৎ আধান জিনিসটা কি, যদি আমি কোশ্চেন করি তড়িৎ আধান কি, তাহলে উত্তর হবে যে এটা এমন একটা পদার্থের একটা ধর্ম, পদার্থের একটা ধর্ম যার জন্য কি হয় আকর্ষণ বল বা বিকর্ষণ বল, আকর্ষণ বল বা বিকর্ষণ বল অনুভব করা হয়। যেমন যদি আমরা এখানে একটা প্লাস আধানকে রাখি, এবার আধান প্লাস আধান কি মাইনাস আধান কি বলছি, আর এখানে যদি আবার একটা প্লাস আধানকে রাখি তাহলে কি হবে, এদের মধ্যে একটা বিকর্ষণ বল দেখা দিবে। কিন্তু যদি আমরা এখানে একটা মাইনাস আধানকে রাখি আর এখানে যদি একটা প্লাস আধানকে রাখি তাহলে এটা কি হবে, পরস্পরের প্রতি আকর্ষণ বল দেখা দিবে। বুঝতে পারলা? মনে করো এই মাইনাসটা এই প্লাসটার দিকে চলে যাবে বা এই প্লাসটা এই মাইনাসটার দিকে চলে আসবে, যে কোনো একদিকে হবে। এই দুটো কী হবে, পরস্পর দূরে সরতে চাইবে আর এই দুটো পরস্পর কী হতে হবে, কাছে সরতে আসবে। তো এই যার জন্য, যেই ধর্মের জন্য, পদার্থের যেই ধর্মের জন্য দুটি পদার্থ পরস্পরকে আকর্ষণ করতে চায় বা দুটি পদার্থ পরস্পরকে বিকর্ষণ করতে চায়, সেই ধর্মটাকে কী বলা হয়, আধান বলা হয়। ক্লিয়ার হয়েছে আধান জিনিসটা কি? এবার এই আধান ক প্রকার হয় তোমরা পড়ে থাকবে। পরমাণু, আমি পরমাণুতে চলে যাচ্ছি। পরমাণুর মধ্যে 3টি কণা থাকে। পরমাণুর মধ্যে কটি কণা থাকে? 3টি কণা থাকে। একটা হয় প্রোটন, একটা হয় ইলেকট্রন, আর একটা হয় নিউট্রন। ঠিক আছে? এবার দেখো, প্রোটন হয় প্লাস অর্থাৎ ধনাত্মক আধানবাহী, ইলেকট্রন হয় ঋণাত্মক আধানবাহী, আর এটাতে কোনো আধান থাকে না, এটা হয় নিস্তড়িত। ঠিক আছে? নিস্তড়িত বা শূন্য বলা যেতে পারে। ঠিক আছে? তাহলে কি বললাম, এবার তাহলে আধান ক প্রকার এলো? মেনলি 2 প্রকার। ঠিক আছে? একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। পজিটিভ যে আধানটা হয় সেটাকে আমরা কি বলি, পজিটিভ অর্থাৎ ধনাত্মক যে আধানটা হয় সেটাকে আমরা প্রোটন বলে থাকি, আর ঋণাত্মক বা নেগেটিভ যে আধানটা হয় সেটাকে আমরা ইলেকট্রন বলে থাকি। ক্লিয়ার হলো জিনিসটা? এবার দেখো, ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান সম্বন্ধে আশা করি ক্লিয়ার ধারণা তোমাদের এতক্ষণে চলে এসেছে। এবার কি হয় বলো তো, এই যে আমি একটু আগে আঁকলাম যে বক্সগুলো, কী হয়, পজিটিভ কী করে, পরস্পরকে বিকর্ষণ করে। নেগেটিভও সেম কী হবে, পরস্পরকে বিকর্ষণ করে, আর পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে। এই কথাটাকে যদি আমি সিম্পলভাবে বলতে চাই তাহলে কি বলবো, যে ধনাত্মক আধান, কি বললাম, এটাকে যদি আমরা সিম্পলভাবে বলতে চাই তাহলে কিভাবে বলবো বলো, বলবো সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। কি বললাম বলো, সমধর্মী আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। যদি আমি লিখিনি, তাই না? এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই নোট খাতা বের করেছো তো? হ্যাঁ, যে কোনো একটা খাতা বের করো, নোট খাতা নয়, একটা খাতা জাস্ট ফিজিক্যাল সায়েন্সের জন্য বানিয়ে নাও। সেখানে কী করবো, আমরা ক্লাসে যা পয়েন্ট লিখবো সেই পয়েন্টগুলো তোমাদের রাইট ডাউন করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আমি কি লিখছি এবার, যে সমধর্মী আধানগুলো পরস্পরকে কি করে, সমধর্মী আধানগুলি পরস্পরকে বিকর্ষণ করে, তাই তো নাকি? বিকর্ষণ করে। এবং তাহলে কী হবে, আর যদি এর অপোজিটটা আমরা বলতে চাই তাহলে কী হবে, বিপরীত ধর্মী আধানগুলি, এই পেনটা লিখছে না ঠিকঠাক, বিপরীত ধর্মী আধানগুলি পরস্পরকে কী করে, বিকর্ষণ করে। এখানে লিখে দেবো, বিকর্ষণ বলছি, আকর্ষণ করে। হয়ে গেছে? তাহলে এবার আধান সম্বন্ধে কে আকর্ষণ করবে, কে বিকর্ষণ করবে ক্লিয়ারলি বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, এবার কি করবো আমরা বলো, এই যে আধানের একক সম্বন্ধে জেনে নেবো। এই যে আধান আছে, আধানের পরিমাণটাকে আমরা কিভাবে বলবো, আধানের পরিমাপ মানে কি, পরিমাপের এককটা কি সেটা আমরা জেনে নেব। তাহলে মনে রাখবে যে এটার এসআই একক হচ্ছে, আধানের এসআই একক কি, কুলম্ব। আধানের এসআই একক কি হয়ে যাবে, কুলম্ব। কয় হস্যু ল ময় বয়, এটাকে বড় হাতে সি দিয়ে আমরা ডিনোট করি। আর সিজিএস একক হবে কি, স্ট্যাট কুলম্ব। কি বললাম, স্ট্যাট কুলম্ব, মনে থাকবে, স্ট্যাট কুলম্ব। আর এটাকে আমরা কি বলি, ইএসইউ, ছোট হাতের ইএসইউ। ক্লিয়ার হলো? তাহলে যদি আমরা আধানের এসআই একক বলি তাহলে হবে কুলম্ব, আর যদি সিজিএস একক বলি তাহলে হয়ে যাবে স্ট্যাট কুলম্ব। ক্লিয়ার হয়েছে? এবার তাহলে আমরা তড়িৎ আধান সম্বন্ধে যেটুকু ধারণা আমাদের প্রয়োজন ছিল সেটুকু আমরা নিয়ে নিয়েছি। এবার স্যার একটা কথা বলে দেন। কি কথা? যে স্যার এখান থেকে যে এত কিছু বললেন তার মধ্যে আমাদের পরীক্ষায় কি আসতে পারে? তাহলে পরীক্ষায় আসার মতো পয়েন্ট এই দুটোই।
ক্লিয়ার, বুঝতে পেরেছ? এবার সমধর্মী বাকি যেগুলো আছে আধানের সংজ্ঞাও জিজ্ঞেস করতে যাবে না, কিছু জিজ্ঞেস করতে যাবে না। হ্যাঁ, 1 কুলম কাকে বলে আর 1 স্টার্ট কুলম কাকে বলে সেটা জিজ্ঞেস করতে পারে, আর সেটা আমরা এই ক্লাসেই পড়বো, বাট আফটার কুলমস ল। ঠিক আছে, কুলম ল শেষ করার পরে আমরা এই যে স্টার্ট কুলম, 1 স্টার্ট কুলম আর 1 কুলম কাকে বলে সেটা আমরা পড়বো। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তো দেখো এখান থেকে আমাদের এই দুটোই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এসআই একক কী স্যার আর সিজিএস একক কী। এসআই একক হবে কুলম আর সিজিএস একক কী হবে স্টার্ট কুলম। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক আমাদের কী আছে বলো, কুলম্বের সূত্র। একবার ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন, কুলম্বের সূত্র কি আর কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। তাহলে কুলম্বের সূত্র আমরা পড়ে নিই এবার। কুলম্বের সূত্র তো পয়েন্ট করে নেওয়া যাক। কুলম্বের সূত্র, তো কুলম্বের সূত্র আমরা লিখে দেবো এখানে, কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের দুটি স্থির বিন্দু আধানের মধ্যে, স্থির বিন্দু আধানের মধ্যে দুটি কি বলেছি, স্থির আর বিন্দু আধান। ক্লিয়ারভাবে আমি এটা আবার এখান থেকে কোশ্চেন করব কিন্তু একটু পরে। কি বললাম, দুটি স্থির ও বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল, পারস্পরিক ক্রিয়াশীল বল বলবো, আকর্ষণ বল বলবো না। কেন বলছি ক্রিয়াশীল বল? ক্রিয়াশীল বল তাদের আধানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কি লিখলাম একটু ভাবো তো তোমরা, আমি জাস্ট একটু কালি ভরে নিই। তাহলে আমরা কি লিখেছি দেখো, লিখেছি দুটি স্থির বিন্দু আধানের মধ্যে। তাহলে আমি এখানে একটা কথা লিখেছি, সেই কথাটা একটু যদি আমরা ধ্যান দিই, কি লিখেছি, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে। তাহলে আধান দুটিকে কী হতে হবে, স্থির হতে হবে। ঠিক আছে, আর আধান দুটিকে বিন্দু আধান হতে হবে, এমনটা না যে বড় বড় আধান নিয়ে নিয়েছি। কেমন আধান লাগবে, বিন্দু আধান লাগবে। তাহলে কুলম্বের সূত্রের কথা যদি আমরা কোনো সময় চর্চা করি, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কি, যে আধান দুটি কী হতে হবে, স্থির হতে হবে, আর আধান দুটি কী হতে হবে, বিন্দু আধান হতে হবে। বড় বড় আধানের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য না। তাহলে এইভাবে যদি কোশ্চিন আমাদের মাধ্যমিকে জিজ্ঞেস করে নেই যে কুলম্বের সূত্র কখন ক্রিয়াশীল হবে না বা কখন কাজ করবে না, তাহলে আমরা উত্তরে কী লিখব, যখন আধান দুটি গতিশীল হবে এবং আধান দুটি আকারে বড় হবে। বুঝতে পারলে? শর্ত কি, আধান দুটিকে বিন্দু আধান হতে হবে আর স্থির হতে হবে। অনেক দামি কথা বললাম, কিন্তু আধান দুটিকে কী হতে হবে, স্থির হতে হবে আর বিন্দু আধান হতে হবে। ঠিক আছে, এবার বলছে মধ্যে পারস্পরিক ক্রিয়াশীল বল। এবার পারস্পরিক ক্রিয়াশীল বল, এখানে আমরা লিখতেই পারতাম যে পারস্পরিক ক্রিয়াশীল আকর্ষণ বল বা বিকর্ষণ বল। তাহলে ক্রিয়াশীল বল কয় প্রকার হয়ে গেল এখানে, 2 প্রকার, একটা হচ্ছে আকর্ষণ বল, একটা হচ্ছে বিকর্ষণ বল। এবার আধানের প্রকৃতির ওপর ডিপেন্ড করবে, সেটা আকর্ষণ বল হবে না বিকর্ষণ বল হবে। একটু আগে দেখিয়ে দিলাম যে সমপ্রকৃতির হলে বিকর্ষণ আর বিপরীত প্রকৃতির হলে আকর্ষণ। বুঝতে পেরেছ? তাদের মধ্যে আকর্ষণ বল তাদের আধানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? বলছে তাহলে কার সঙ্গে সমানুপাতিক, যে আধান দুটো নিয়েছি সেই আধান দুটোর গুণফল বের করব, ওই গুণফলের সঙ্গে কী হয়ে যাবে, সমানুপাতিক হবে, আর দূরত্বের সঙ্গে কী হবে, বর্গের ব্যস্তানুপাতিক হবে। তাহলে এর গাণিতিক রূপ প্রতিষ্ঠা করতে বলে। তাহলে গাণিতিক রূপটা আমরা দেখে নিই। ঠিক আছে, গাণিতিক রূপে আমরা কি লিখবো, প্রথমে আমাদের ধরে নিতে হবে। ঠিক আছে, ধরি Q1 ও Q2 আধানের মধ্যে, ধরি Q1 ও Q2 আধানের এরকম লিখবো, যদি Q1 ও Q2 আধান দুটিকে আর দূরত্বে রাখলে, ঠিক আছে, আর দূরত্বে রাখলে যদি তাদের মধ্যে পারস্পরিক
ক্রিয়াশীল বল আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, ক্রিয়াশীল বল যদি এফ হয়, যদি লিখেছি কি আমরা, যদি তাদের মধ্যে ক্রিয়াশীল বল এফ হয় লিখবো, ঠিক আছে, এফ হয়, তাহলে কি সূত্র অনুযায়ী, কুলম্বের সূত্র অনুযায়ী, কুলম্বের সূত্রানুসারে বা সূত্র অনুযায়ী, এটা নো, ঠিক আছে। তো কি বলছি, আধান দুটো ধরলাম Q1 ও Q2, আর তাদের মধ্যবর্তী দূরত্ব কি রাখলাম, আর রাখলাম। এই ছবিটাকে যদি আমরা একটু আঁকার চেষ্টা করি তাহলে কি হবে, মনে করো এখানে দুটো বিন্দু আছে, ঠিক আছে, এখানে Q1 আধান রাখা আছে, এখানে Q2 আধান রাখা আছে, মধ্যবর্তী দূরত্ব কত, আর, ঠিক আছে। তাহলে কি বলছে, আর এদের মধ্যবর্তী পারস্পরিক বল যদি এফ হয়, ঠিক আছে, এদের পারস্পরিক বল যদি এফ হয়, তাহলে কি হবে, কুলম্বের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল টু, কি বলেছে, গুণফলের সঙ্গে, আধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক, তাহলে Q1 Q2, আর কি বলেছে যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে এফ প্রপোর্শনাল টু কি লিখতে পারি, 1/r²। তো এখানে কি লিখবো বলো তো, গ্যাসের আচরণ চ্যাপ্টার আশা করি তোমরা পড়ে নিয়েছো, এটা তোমাদের জানা উচিত। এখানে লিখবো যে যখন আর স্থির, আর এখানে যখন Q1 Q2 স্থির, লিখে নেবে তোমরা আশা করি, ঠিক আছে। এটা কপি করে নাও, এরপরে আমরা কি করব, নেক্সট চলে যাই। তাহলে কি করব, এবার আমাদের গাণিতিক রূপটা প্রতিষ্ঠা করতে হবে, তাই না। তো এটুকু আমরা মুছে দিচ্ছি। এবার লিখবো কি বলো তো, এবার লিখবো যে যৌগিক ভেদের সূত্র অনুসারে, দেখো এখানে বলছি এফ এটার সঙ্গে সমানুপাতিক, এফ এটার সঙ্গে সমানুপাতিক, তাহলে আমরা যৌগিক ভেদের সূত্র অনুসারে কি লিখতে পারি, যৌগিক ভেদের সূত্রানুসারে, কি লেখা যেতে পারে, এফ প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইড বাই r²। যখন কি হবে, যখন R1 R2 ও R1 R2 তো নয়, Q1 Q2 ও R সকলেই পরিবর্তনশীল। ক্লিয়ার হয়েছে, এটা হয়ে গেল আমাদের কুলম্বের সূত্র, তাই না। এবার আমরা যখন এখান থেকে আরেকটা লাইন যাতে নিচে নামি, তাহলে কি করি, আমরা মিডিয়ে দিই। তো আমরা কি করব, আমরা এখানে একটা ধ্রুবক নেব, ঠিক আছে, সমান চিহ্ন বসাবো আর ধ্রুবক নেব। তো এফ সমান সমান কি নেব, Q1 Q2 ডিভাইড বাই r², যেখানে কে হলো একটি ধ্রুবক, ঠিক আছে, যার মান মাধ্যমের প্রকৃতি ও এককের উপর নির্ভর করে, ঠিক আছে, এককের উপর নির্ভর করে। ক্লিয়ার হয়েছে। তাহলে আমি কি বললাম, একটা ধ্রুবক নিলাম, ধ্রুবকটা কি নিলাম, কে নিলাম, ঠিক আছে। কে এর মান কি করে, মাধ্যমের প্রকৃতি যে মাধ্যমে আছে, অর্থাৎ আমরা যেই মাধ্যমে Q1 Q2 কে রেখেছি, যেই মাধ্যমে Q1 Q2 কে রেখেছি সেই মাধ্যমের প্রকৃতি এবং এককের উপর নির্ভর করে, ঠিক আছে। তাহলে হচ্ছে আশা করি কে এর মানটা কী করবে, এই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে, আর কে যে একক হবে তার উপর নির্ভর করবে। তো এটা বোঝা গেছে আশা করি। এবার দেখো আমরা কি করব, এই কে এর একক নির্ণয় করব। প্রথম কাজ কি আমাদের, কে এর একক নির্ণয় করা। তাহলে কে এর একক যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে কি হবে, কে এর এসআই একক, তাহলে কে কী হবে, কে সমান সমান লিখতে পারি আমরা। তো আমরা একক নির্ণয় করার, আমি প্রথম থেকে বলে আসছি যে একক সেইভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমরা ক্লাসে নিজে থেকে ডিরাইভ করতে পারবো, তাই না। তো ডিরাইভ করবো আগে, দেখো তাহলে এখানে আমরা সাইডে করি আর এখানে ডাইরেক্ট লিখে দেবো। তাহলে আমরা কে সমান সমান কী লিখতে পারি বলো, কে সমান সমান আমরা লিখতে পারি এফ ইন্টু r² Q1 Q2। ক্লিয়ার হয়েছে। এবার এসআই বলছি, তাহলে এই মানগুলো সবগুলো এসআইতে বসাবো। তাহলে এফ এর এসআই একক কী হয়, নিউটন, ঠিক আছে। আর এর এসআই একক কী হয়, মিটার, তো মিটার স্কোয়ার। আর এটা হবে কিউ এর এসআই একক কী হয়,
কুলম, তাই না? তো কুলম -2 হয়ে যাবে। কেন বলো তো? নিচে কুলম স্কোয়ার হবে আর এটা যদি উপরে যায় তো কুলম -2 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তো কুলম -2, তাহলে এটা এসআই একক হয়ে গেল। আর সিজিএস একক, সিজিএস একক কী হবে? বলের সিজিএস একক হয়ে যাবে ডাইন, আর দূরত্ব আছে আর মানে হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার, আর এটা হবে ইএসইউ তার পাওয়ার -2। ক্লিয়ার হয়েছে? তাহলে হচ্ছে কে এর এসআই একক আমরা বের করে নিলাম আর কে এর সিজিএস একক বের করে নিলাম। ঠিক আছে, এবার আমাদের কে এর মানও মনে রাখতে হবে। কি বললাম? কে এর মানও মনে রাখতে হবে, শূন্য মাধ্যমে কে এর মান মনে রাখতে হবে। তো আমরা কি বলবো যে কে এর মান, ঠিক আছে, তো এটা আমরা মিটিয়ে দিই ওপরটুকু। শূন্য মাধ্যমে কে এর মানটা আমরা মনে রাখবো। তো শূন্য মাধ্যমে কে এর মান হয়, এসআই পদ্ধতিতে আলাদা মান হবে আর সিএস পদ্ধতিতে আলাদা মান হবে, তাই না? তাহলে এসআই পদ্ধতিতে, ঠিক আছে, এসআইতে কে সমান সমান কি হয়? 9 × 10⁹, আর এককটা আমরা বসিয়ে দেবো। কি একক? নিউটন মিটার স্কোয়ার কুলম কুলম -2। ক্লিয়ার হয়েছে? আর সিজিএসে, ঠিক আছে, সিজিএসে কে সমান সমান কী হবে? 1 হয়, আর একক কী হবে? ডাইন সেন্টিমিটার, আর ইএসইউ -2। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো আমরা দেখলাম যে কে এর মান এসআইতে কত হয়, এটা মনে রাখবো আমরা। কে এর মান এসআইতে হয় 9 × 10⁹, আর সিজিএসে কত হয়? 1। সিজিএসে কত হয়? 1। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার একটা তোমাদের কোশ্চেন নিচ্ছি, সেটা তোমরা সলভ করার চেষ্টা করো। দেখো আমরা একটা কোশ্চেন নিয়ে নিয়েছি। কোশ্চেন বলছে বায়ু মাধ্যম, ঠিক আছে, বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান আছে। বিন্দু আধান হচ্ছে 20 ইএসইউ আর 10 ইএসইউ। তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 10 সেন্টিমিটার। ঠিক আছে, তো তাদের মধ্যবর্তী মানে ক্রিয়াশীল, তাদের আধান দুটির মধ্যবর্তী মধ্যে যে ক্রিয়াশীল বল আর বলের প্রকৃতি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো আমরা সূত্র কি জানি বলো? আমরা জানি যে এফ সমান সমান কি? কে ইন্টু Q1 Q2 / r²। তো এখানে আমাদের কি মান জানতে হবে? তো Q1 দেখো, এখানে Q1 দেওয়া আছে কোশ্চেনে 20 ইএসইউ। একটাকে Q1 ধরবো, একটাকে Q2 ধরবো, আর এটাকে যদি Q1 ধরি তো এটা হয়ে যাবে Q2। ঠিক আছে, এবার বলছে যে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। আর কে এর মান কত হবে? কে এর মান 1 হবে। কেন বলো তো? এটা আমাদের কি আছে? সিজিএস পদ্ধতিতে আছে, তাই না? তো কে এর মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো আমরা মানগুলো যদি বসাই তাহলে 1 × Q1 কত? 20, Q2 কত? 15, 10 × 10। তো 0 0 কাটলো, এখানে হয়ে যাবে 3, এখানে হয়ে যাবে 2, এটা 2 2 কেটে যাবে, তাহলে উত্তর হবে 3। আর যেহেতু সিজিএসে করছি তা উত্তর চলে আসবে ডাইনে। ঠিক আছে, তো পারস্পরিক বল কত হয়ে যাবে? ক্রিয়াশীল বল হবে 3 ডাইন। আর বলের প্রকৃতি কীরকম হবে? বলের প্রকৃতি হবে অবশ্যই বিকর্ষণ বল, তাই না? তাহলে যেহেতু সম আধান, ওই জন্য কী হবে? সম প্রকৃতির আধান, ওই জন্য হয়ে যাবে এটা বিকর্ষণ বল। ক্লিয়ার হলো? তো এই হলো আমাদের প্রথম কোশ্চেন, তাই না? বা এই কোশ্চেনটা আমাদের সলভ হয়ে গেল, তাই না? এবার দেখো আমরা কি পড়বো? 1 কুলম কাকে বলে আর 1 ইএসইউ কাকে বলে। ঠিক আছে, তো 1 কুলম কাকে বলে আর 1 ইএসইউ কাকে বলে সেটা দেখে নিই। তো 1 কুলম কাকে বলে, তো এই সংজ্ঞাগুলো মনে রাখার জন্য আমি একটু আলাদাভাবে আমি মুখস্থ করতে মানে বারণ করি আর কি। এখানে একটু আমরা ভালোভাবে ক্যালকুলেশনের মাধ্যমে সংজ্ঞাগুলো মনে রাখি। ঠিক আছে, 1 কুলম আর 1 ইএসইউ সেম পদ্ধতিতে আমরা মনে রাখার চেষ্টা করব। তো আমরা জানি যে এফ সমান সমান আমরা একটু আগে পড়লাম যে কে × Q1 Q2 / r²। এবার আমরা কি লিখতে চাইছি? 1 কুলম্বের সংজ্ঞা লিখতে চাইছি। 1 কুলম্বের সংজ্ঞা কীভাবে লিখব? তো এখানে আমি বিভিন্ন রাশিগুলোকে চেঞ্জ করব। ঠিক আছে, আর ওই অনুযায়ী আমি এই সংখ্যাটা লিখব। তাহলে দেখো আমরা কি করব? Q1 আর Q2 সমান নেব, আর এটা Q নিয়ে নিলাম। মনে করো কত নিলাম? Q নিলাম। এবার এই যে এই দুটো Q যে রাশি দুটো আছে, সেই দুটোকে আমরা কী করলাম? পরস্পরের দূরত্ব কত রাখলাম? ওদের 1 মিটার রাখলাম। যেহেতু আমরা 1 কুলম মানে এসআই পদ্ধতিতে করছি, তা ওদের মধ্যবর্তী দূরত্ব কত রাখলাম? 1 রাখলাম। এবার দেখো কে এর মান কত হয়? কে এর মান হয় 9 × 10⁹ এসআই, তাই না? আর তাহলে আমরা এখানে লিখছি এফ সমান সমান, তো সমান সমানের দিকে কত আসবে? 9 × 10⁹ ইন্টু, আচ্ছা ওপরে আছে কিউ, তাহলে কিউ × কিউ হয়ে যাবে Q², নিচে হয়ে গেল 1² তো আমি কিউ সমান সমান 1 করতে চাইছি। ঠিক আছে, কিউ সমান সমান কত করতে চাইছি? 1 করতে চাইছি। তাহলে আমাকে বল এদিকে কত নিতে হবে? তাহলে 9 ×
9 নিতে হবে। তাহলে এটা আর এটা টোটালটা কেটে যাবে, তাহলে কিউ স্কোয়ার সমান সমান 1 আসবে, এখান থেকে কিউ সমান সমান প্লাস মাইনাস 1 আসবে, ঠিক আছে। তো এবার আমরা সংখ্যাটা লেখার চেষ্টা করবো। সংখ্যাটা কী লিখবো, যে এখানে যদি আমরা কিউ নিতে চাই তাহলে কিউ একবার +1 হবে, কিউ একবার -1 হবে। তাহলে আমাদের আধান দুটো কী নিতে হবে বলো, সম প্রকৃতির নিতে হবে, হয় প্লাস নিতে হবে না হলে মাইনাস নিতে হবে। দুটো আধানের কথাই বলছি এখানে, হয় দুটো আধানই প্লাস নিতে হবে না হলে দুটো আধানই মাইনাস নিতে হবে। যেহেতু আমি কিউ ধরেছি তাই না, তো কিউ একবার কী হবে, যদি কিউ এখানে 1 ধরি তো কিউ 1কে যদি 1 ধরি তাহলে কিউ2 কী হবে 1 হয়ে যাবে। কিউ 1 যদি -1 ধরি তাহলে কিউ2 কী হয়ে যাবে -1 হয়ে যাবে, যেহেতু আমরা দুটোকে সমান ধরেছি। তাহলে কী লিখবো, আর আমরা এখানে কি মাধ্যম ইউজ করেছি দেখো, আমরা কে এর মান কত লিখেছি 9 × 10⁹, আর এই এটা সবসময় শূন্য মাধ্যমের ক্ষেত্রে 9 × 10⁹ হয়। মাধ্যম চেঞ্জ হয়ে গেলে এই মানটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, শূন্য মাধ্যমে। তাহলে আমরা সংজ্ঞাটা এবার বানাচ্ছি দেখো, তাহলে উত্তর লিখবো শূন্য মাধ্যমে, ঠিক আছে। এবার দেখো মানও সমান নেব আর প্রকৃতিও সমান নেব, ঠিক আছে, প্রকৃতিও সমান নেব। তাহলে সমমান ও সমপ্রকৃতির, দেখো এখানে 1 নিয়েছি মানে মান, তাহলে এটা 1 নিলে কিউ1 1 নিলে কিউ2ও 1 নিতে হবে, তাই না। এবার যেহেতু সমপ্রকৃতি মানে বলতে চাইছি দুটো, একটা প্লাস নিতে আর একটাও প্লাস নিতে হবে, ঠিক আছে। সমপ্রকৃতির দুটি বিন্দু আধানের মধ্যে, দুটি বিন্দু আধান, এভাবে লিখবো, দুটি বিন্দু আধান পরস্পর কত দূরত্ব রেখেছি আমরা, 1 মিটার ব্যবধানে রাখলে, 1 মিটার ব্যবধানে রাখলে কি হবে, তাদের মধ্যবর্তী, ঠিক আছে, তাদের মধ্যবর্তী কি বল, আকর্ষণ হবে না বিকর্ষণ হবে, যেহেতু সমপ্রকৃতির নিয়েছে ওই জন্য হয়ে যাবে বিকর্ষণ। তাদের মধ্যবর্তী বিকর্ষণ বল কত হলে 9 × 10⁹, আর নিউটন হলে আধান দুটিকে 1 কুলম্ব বলে। তারপরে আমরা কি বললাম, যে শূন্য মাধ্যমে আমরা রাখলাম দুটো আধান রাখলাম, ঠিক আছে, দুটোর মান সমান নিলাম আর প্রকৃতিও সমান নিলাম। সমান নিয়ে যদি তাদের মধ্যবর্তী কত দূরত্ব রেখেছে, 1 মিটার দূরত্ব রাখার পর দেখছি যে তাদের মধ্যবর্তী বল কত হচ্ছে, বিকর্ষণ বল হচ্ছে, আর সেটার মান হচ্ছে 9 × 10⁹। তো এটা যদি হয় তাহলে এই আধান দুটোকে আমরা কি বলবো, 1 কুলম্ব বলবো। বুঝতে পেরেছো? তো 1 কুলম্বের সঙ্গে কীভাবে লিখলাম, শূন্য স্থানে রাখলাম, আধান দুটো সমপ্রকৃতি নিলাম, সমমানে নিলাম, তারপরে 1 মিটার ব্যবধানে রাখলাম, বল পেলাম 9 × 10⁹। তাহলে এই যে বলটা পেলাম, ঠিক আছে, এই বলটা যদি পাই তাহলে আধান দুটি হয়ে গেছে 1 কুলম্ব, মানে দুটো 1 কুলম্বের আধান রাখলে এই বলটা পাওয়া যায়। তা আমরা ঘুরিয়ে একটু সংজ্ঞাটা লিখলাম, যে এই সমস্ত কিছু করার পরে প্রকৃতি বানানটা কয়েরিকার হতো, এখানে একটু টাইপিং মিস্টেক হতে পারে, ঠিক আছে। তো এরকম আমরা কন্ডিশনে রেখে বলটা যখন এত পাবো তখন ওই আধান দুটোকে কী বলা হবে, 1 কুলম্ব বলা হবে, ঠিক আছে। এবার এক ডাইন কাকে বলা হয়, 1 স্টার্ট কুলম্ব। তাহলে আমাদের সংখ্যা যদি বলে 1 স্টার্ট কুলম্ব বা 1 ইএসইউ কাকে বলে, মনে করো বললো 1 ইএসইউ কাকে বলে, তাহলে আমরা উত্তর কি লিখতে পারবো না, সেম হবে। তাহলে এখানে একটু জিনিস চেঞ্জ হবে, এখানে কিউ1 কিউ2 1 নিলাম, আবার আমরা কি করব, তাদের মধ্যবর্তী দূরত্ব 1ই নেব, ঠিক আছে। তো আর সমান নেব 1, কিন্তু 1 কি সেন্টিমিটার, ঠিক আছে। এবার আমরা কি নেব, আর 1টি নিলাম। এবার এফ কত, আচ্ছা কে কত হয়, কে হয় 1ই হয়, যে সিএস পদ্ধতিতে কে কত হয়, এটা ইএসইউ মানে কি সিএস পদ্ধতি। এবার এফ কত নিব সেটা এখান থেকে দেখে নেবো, তাহলে সমান লিখলাম, এখানে আছে 1 × কিউ মানে কিউ স্কোয়ার, ঠিক আছে, কিউ মানে কি কিউ স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার মানে 1 স্কোয়ার। তো এদিকে আমি মানে ওভারঅল 1 আনতে চাইছি, তাহলে এখানে কত লিখতে হবে, 1ই লিখতে হবে, তাই না। তাহলে এফ লিখতে হবে 1, তাহলে কিউ স্কোয়ার সমান কত আসবে, 1 আসবে। তো কিউ সমান আসবে +−1। তো এবার সেম জিনিস, এগুলো সেম থাকবে, শূন্য মাধ্যমে সমপ্রকৃতি ও সমমানের দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব যদি বা পরস্পর 1 মিটার, এখানে 1 মিটারের জায়গায় আমরা কী লিখবো, 1 সেন্টিমিটার যদি ব্যবধান হয়, আচ্ছা মিটারও লিখেছিলাম, এমও লিখেছিলাম, যাই হোক 1 সেন্টিমিটার ব্যবধানে রাখলে কী হবে, তাদের মধ্যবর্তী বিকর্ষণ বল কত হবে, এবার 9 × 10⁹ হবে না, কত হবে, এখানে দেখো লেখা আছে 1, তাহলে 1, আর এটা ডাইনে লিখি যেহেতু আমরা, তাহলে 1 ডাইন হলে আধান দুটিকে কী বলা হবে, 1 ইএসইউ বলা হবে, 1 ইএসইউ বলে।
ক্লিয়ার হলো? তাহলে শূন্য মাধ্যমে সমমানের আর সমপ্রকৃতি দুটি বিন্দু আধানের পরস্পরের যদি আমরা দূরত্ব যদি 1 সেন্টিমিটার রাখি আর তার মধ্যে মধ্যবর্তী বল যদি 1 ডাইন পাই, তাহলে আধান দুটোকে একই এসিউ বলা হয়। ক্লিয়ার হয়েছে আশা করি? ঠিক আছে, এবার দেখো একই এসিউ আমরা শিখে নিলাম। এবার 1 কুলম আর 1 এসিউর মধ্যে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, তো এইগুলো করে এইভাবে যদি করো তাহলে R1 নিয়েছি, তার মানে মধ্যবর্তী দূরত্ব 1 রেখেছি, এইভাবে করলে একটু ইজি হবে। ঠিক আছে, এবার দেখো 1 কুলম আর 1 এসিউর মধ্যে একটা সম্পর্ক আছে যেটা পরীক্ষায় জিজ্ঞেস করে শর্টে। ঠিক আছে, তো সেই সম্পর্কটা আমরা আগে দেখে নিই। তাহলে এই সম্পর্কটা হচ্ছে 1 কুলম সমান সমান 3 × 10⁹ ESU। 1 কুলম সমান সমান কী হয়? 3 × 10⁹ ESU। মনে থাকবে আশা করি, 1 কুলম সমান সমান হয় 3 × 10⁹ ESU। ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে। এবার আমরা নেক্সট টপিক যেটা হচ্ছে আমাদের তড়িৎ বিভবে চলে যাব। তড়িৎ বিভব জিনিসটা কি? তো দেখো, তড়িৎ বিভব বস্তুর এমন একটা অবস্থা যেখানে আমি জাস্ট পয়েন্ট করে নিই আগে। তড়িৎ বিভব আমরা একটা বস্তু আঁকছি, মনে করো আমরা এই বক্সটা একটা বস্তু ভাবলাম। তো এই বস্তুর এমন একটা অবস্থা বা এমন একটা ধর্ম, ঠিক আছে, যার জন্য কী করবে, এখান থেকে কোনো জায়গায় তড়িৎ যাবে বা কোনো জায়গা থেকে তড়িৎ আসবে। ঠিক আছে, তো এটা এমন একটা অবস্থা যার জন্য কী হবে, এখান থেকে তড়িৎ অন্য জায়গায় যাবে বা অন্য জায়গা থেকে তড়িৎ এখানে কী হবে, আসবে। তো তড়িৎ বিভব হচ্ছে এমন একটা অবস্থা বস্তুর যার ফলে কী হবে, অন্য একটা বস্তু যদি এর সঙ্গে কানেক্ট হয় তাহলে তড়িৎ যাবে বা তড়িৎ আসবে। ঠিক আছে, তো তড়িৎ বিভব বুঝতে পেরেছো। এবার কোশ্চেন আসছে, স্যার তড়িৎ বিভব ক্যালকুলেট কীভাবে করব? তো তড়িৎ বিভব কীভাবে ক্যালকুলেট করতে হয়, তার আগে একটা জিনিস জানতে হবে, তড়িৎ ক্ষেত্র। কি জানতে হবে তার আগে? তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্র কী হয়, আগে তড়িৎ ক্ষেত্র বোঝানোর আগে তোমাদের আমি চুম্বক ক্ষেত্র বোঝাতে চাইছি। চুম্বক ক্ষেত্রে কী হয়, যে মনে করো আমরা এখানে যদি একটা চুম্বক রাখি, ঠিক আছে, এবার আর একটা চুম্বক নিলাম বা আর একটা অন্য কোনো চুম্বক পদার্থ নিলাম, এটাকে আস্তে আস্তে কাছে নিয়ে আসছি, এত দূর পর্যন্ত কিছু মনে হবে না। ঠিক আছে, যখন আরেকটু কাছে নিয়ে আসবো তখন মনে হবে যে এটাকে হয়তো দূরের দিকে ঠেলছে বা কাছের দিকে টানছে। এই চুম্বকটাকে হয়তো কাছের দিকে টানছে বা দূরের দিকে ঠেলছে। কখন কাছের দিকে টানবে? যখন বিপরীত মেরু হবে। আর কখন দূরের দিকে ঠেলবে? যখন সমমেরু হবে, তাই না? তো এই যে নিচের দিকে টানা বা দূরে যখন ঠেলছে, কিন্তু এখানে কি ঠেলছিল না, কিন্তু যখনই আমরা এখানে নিয়ে এসেছি তখন কি হচ্ছে, টানছে বা ঠেলছে। তো এই একটা নির্দিষ্ট এলাকাতে এই বলটা অনুভব হচ্ছে। ঠিক আছে, তাহলে যেই জায়গায় মনে করো আমাদের এখানে একটা চুম্বক রাখা আছে আর এরকম একটা সীমা পর্যন্ত আমরা দেখছি যে কি হচ্ছে, একটা বল অনুভব হচ্ছে। এখানে চুম্বকটা রাখা আছে, এখানে চুম্বক নিয়ে আসছি, কোনো বোঝা যাচ্ছে না কি হচ্ছে, কোনো আকর্ষণ করবে না বিকর্ষণ করবে কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু যখনই এটাকে এই সার্কেলের ভেতরে নিয়ে আসছি তখনই একটা আকর্ষণ বল কিংবা বিকর্ষণ বল কাজ করছে। তো এই ক্ষেত্রটাকে কী বলা হয়? চৌম্বক ক্ষেত্র বলা হয়। এই এক্সাম্পলটা নেওয়ার কারণ হচ্ছে, তোমরা মানে ছোটোবেলায় আমরা কি চৌম্বকের সঙ্গে পরিচিতি, সবাই হয়তো চৌম্বক দেখেছো বা চৌম্বক নিয়ে খেলাও করেছো, তাই না? তো চৌম্বকে কী হয়, চৌম্বক আমরা দেখতে পাই, এরকম তোমরা অনেকে এক্সপেরিমেন্ট করে হয়তো নিজে থেকে বাড়ি থেকে করতে পারবে, যে একটা চুম্বক নিলাম, একটা দূরে রাখছি, কিছুটা কাছে নিয়ে আসছি, তো একটা বল অনুভব হচ্ছে, কিন্তু যখন দূরে নিয়ে যাচ্ছি বল অনুভব হচ্ছে না। তো যেই জায়গাটুকুতে বলটা অনুভব হচ্ছে সেই ক্ষেত্রটা বা সেই জায়গাটাকে কি বলা হয়? চুম্বক ক্ষেত্র। সেমভাবে তড়িৎ ক্ষেত্র জিনিসটা এবার আমরা দেখব। তড়িৎ ক্ষেত্র কী হবে বলো তো? তড়িৎ ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমরা তড়িৎ ক্ষেত্র হয়তো একটু হালকা অনুভব করেছো বা খবরের কাগজে বা কারোর কাছে এরকম গল্প শুনে থাকবে যে কী হয়েছে, যে কাউকে ইলেকট্রিক তার টেনে নিয়েছে নিজের দিকে। কি বললাম? ইলেকট্রিক তার নিজের দিকে টেনে নিয়েছে। বুঝতে পারলা কেমন হয়? আমি একটা খবর শুনেছিলাম, মানে কাউরি মুখে সম্ভবত শুনেছিলাম, যে এখানে কী হয়, এই কিছুদিন আমের সময় গেল, তো অনেক দিন আগেকার ঘটনা, যে কী হয়েছিল, একটা ছেলেকে নাকি গাছে আম পাড়ছিল, আম তো পাড়ে গাছে চড়ে, তাই না? পাশে 11,000 ভোল্টেজের তার ছিল। ঠিক আছে, কী হয়েছে, ওকে টেনে নিয়েছিল, মানে আম পাড়তে যেয়ে হয়তো তারের বেশি কাছে চলে গিয়েছিলো, ওই জন্য কী হচ্ছে, ওকে তারটা টেনে নিয়েছিল। এরকম সত্যি হয়, এরকম তোমরা বিভিন্ন খবরের কাগজে বা কারোর মুখে এরকম ঘটনা শুনে থাকবে। তাহলে কী হয়, এই যে তারগুলো যায়, তারগুলোর আশেপাশে এমন একটা ক্ষেত্র তৈরি হয়ে যায়, এমন একটা অঞ্চল তৈরি হয়ে যায় যেখানে অন্য কোনো বস্তু কাছে গেলে তাকে আকর্ষণ করে। এর বাইরে থাকবা কিছু হবে না, এর ভিতরে যেমনই যাবা তোমাকে নিজের দিকে আকর্ষণ করবে। ঠিক আছে, নিজের দিকে কী করবে? আকর্ষণ করবে। তো এই ক্ষেত্রটাকে কী বলা হয়? তড়িৎ ক্ষেত্র বলা হয়। তো একটা যে কোনো তারের আশেপাশে এমন একটা ক্ষেত্র তৈরি হয়ে যায়, যেই ক্ষেত্রে কী হয়, যেই ক্ষেত্রে
এই যে কোনো বস্তু রাখলে সেটা আকর্ষণ অনুভূতি করে বা যে কোনো একটা বলের অনুভূতি করে, ওই ক্ষেত্রটাকে কী বলি আমরা, তড়িৎ ক্ষেত্র বলি। বুঝতে পারলে? তো তড়িৎ ক্ষেত্র জিনিসটা আশা করে ক্লিয়ার হয়েছে। বা তোমরা কেউ যদি দেখো টাওয়ারের মাধ্যমে তার নিয়ে যাওয়া হয়, দেখেছো তোমরা হয়তো, যখন কোনো টাউনের পাশ দিয়ে যাওয়া হয় বা কোনো হাইওয়ের পাশ দিয়ে যাওয়া হয়, তখন দেখা যায় যে কী হয়, টাওয়ারের মাধ্যমে বড় বড় দেখবা তার, বড় বড় টাওয়ারের মাধ্যমে তার নিয়ে যায়, ইলেকট্রিক কারেন্ট যায়। ঠিক আছে? তো কী হয় ওখানে, তোমরা যদি ওই তারের নিচে কোনো দিন দাঁড়ানোর সুযোগ হয়, তার থেকে একবারে নিচে দাঁড়াবে না, একটু সাইডে দাঁড়াবা, সেখানে দেখবে একটা আওয়াজ করে। ঠিক আছে? কোনো আওয়াজ করে, আর ওখানকার এলাকাবাসীকে বলতে শুনবে যে ওর পাশে যেও না, বেশি পাশে বা বেশি কাছে যাওয়া যাবে না। কী হবে, তারটা টেনে নেয়। ঠিক আছে? এটা সত্যি বাস্তব ঘটনা, তার টেনে নেয়। ওর আশেপাশে এমন একটা ফিল্ড বা একটা ক্ষেত্র তৈরি হয় যেখানে কি হয়, আকর্ষণ বা অনুভূতি হয়। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এবার দেখো, তোমাদের এটা মনে হতে পারে যে আমাদের বাড়িতে অতগুলো তার আছে, কিন্তু আমরা তো কোনোদিন ফিল করিনি এইভাবে যে আমাদের কাছে টেনে নিচ্ছে, তাই না? অনেকগুলো তার আছে, কিন্তু কি হয় যে এখানে যেহেতু আমরা বললাম 11,000-এর কথা, তো 11,000 ভোল্ট, আর আমাদের বাড়িতে যেটা থাকে সেটা কত হয়, 220, ম্যাক্সিমাম 220 ভোল্টই হয়, তাই না? তো ভোল্টেজ পার্থক্য কত দেখছো? তো এটা তখনই অনুভব করা যাবে যখন ভোল্টেজটা অনেকটাই বেশি হবে বা তড়িতের পরিমাণ অনেকটাই বেশি হবে। তো যেহেতু আমাদের বাড়িতে ভোল্টেজের পরিমাণ বা তড়িতের পরিমাণ অনেকটাই কম হয়, ওই জন্য এই জিনিসটা আমরা বাড়িতে অনুভব করি না। দেখো কেন বললাম এত কিছু, এবার কারণ আছে। একটা তড়িৎ ক্ষেত্র আছে, মনে করো এখানে একটা যে কোনো আধানের জন্য যে কোনো একটা তারের জন্য মনে করো তড়িৎ ক্ষেত্র আছে। তো অসীমে অবস্থিত, এখান থেকে অনেক দূরে অসীমে অবস্থিত একটা +1 কুলম্ব বা +1 আধানকে, ঠিক আছে, একক ধনাত্মক আধানকে আমরা কি নেব, একক ধনাত্মক আধানকে 1 কুলম্ব হতে পারে সেটা, বা 1 স্টার্ট কুলম্ব হতে পারে। আমরা 1 কুলম্ব নিয়ে চললাম। 1 কুলম্ব আধানকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ শক্তি দিতে হবে, ঠিক আছে, এই যে অসীমে অবস্থিত 1 কুলম্ব আধান আছে বা একক একটা আধান আছে, সেটাকে তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, সেই পরিমাণ কার্যকে কী বলি, তড়িৎ বিভব বলি। তাহলে তড়িৎ বিভব ক্যালকুলেট করার সময় আমরা কী করবো, অসীম দূরত্বে অবস্থিত, ঠিক আছে, অসীম দূরত্বে অবস্থিত একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হবে, সেই পরিমাণ কার্য কী হয়ে যাবে, আমার তড়িৎ বিভব হয়ে যাবে। তড়িৎ বিভব বোঝা গেছে? তাহলে তড়িৎ বিভব কীভাবে ক্যালকুলেট করব, এখান থেকে এখানে নিয়ে আসবো, যে পরিমাণ কার্য হবে সেই পরিমাণ কার্যকে কী বলবো, আমরা তড়িৎ বিভব বলবো। এখান থেকে আমরা একটা সম্পর্ক লিখতে পারি, যেটা পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে, কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার করলে তোমরা হয়তো প্রতিটা সেটে একবার করে দেখতে পাবো। ঠিক আছে? কি হয় এখানে, যে আমরা তড়িৎ বিভবকে ভি দিয়ে লিখি, তড়িৎ বিভবকে কী দিয়ে লিখি, আমরা ভি দিয়ে লিখি। তাহলে ভি সমান সমান লেখা যায় W/Q, যেখানে W হচ্ছে কার্য আর Q মানে হচ্ছে আধান। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, যে W সমান সমান ভি ইন্টু কিউ। তাহলে লিখব কি, কৃত কার্য সমান সমান লিখব বিভব ইন্টু আধান। ঠিক আছে? তড়িৎ বিভব ইন্টু আধান। তো এই সম্পর্কটা খুবই ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা আমাদের মনে থাকা চাই। ঠিক আছে? কৃত কার্য সমান সমান কী হবে, বিভব ইন্টু আধান। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, দেখো এটা গেল। এবার আরেকটা জিনিস আছে, বলছে বিভব পার্থক্য। আচ্ছা, বিভব দুই প্রকার হয়। বিভব পার্থক্য পড়ার আগে বিভব কয় প্রকার হয় সেটা জেনে নিই। বিভব 2 প্রকার হয়, একটা হচ্ছে উচ্চ বিভব, একটা হয় নিম্ন বিভব। এটা নোট করে নিয়েছো, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন হয়, এটা নোট করে নাও। ঠিক আছে? এবার বিভব কয় প্রকার হয় বললাম, 2 প্রকার হয়। একটা হচ্ছে উচ্চ বিভব আর একটা হচ্ছে নিম্ন বিভব। একটা হচ্ছে উচ্চ বিভব, একটা হচ্ছে নিম্ন বিভব। যদি কোনো প্লাস অর্থাৎ উচ্চ তড়িৎগ্রস্ত কণা থেকে যদি কোনো নিম্ন অর্থাৎ নেগেটিভ অর্থাৎ ধনাত্মক, এইভাবে বলবো, ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা থেকে যদি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা বা নিস্তড়িত কণাতে যদি তড়িতের প্রবাহ হয়, ঠিক আছে, তো যে শক্তির ফলে তড়িৎ প্রবাহ হয় সেটাকে কী বলবো, উচ্চ বিভব বলবো। সংজ্ঞা মনে রাখার প্রয়োজন নেই। কী মনে রাখবো, যে এখানে ধনাত্মক থেকে ঋণাত্মকে বা নেগেটিভে যায়, ধনাত্মক থেকে ঋণাত্মকে বা নেগেটিভে যায়। আর নিম্ন বিভবের ক্ষেত্রে কী হয়, নিম্ন বিভবের ক্ষেত্রে উল্টোটা হয়, নেগেটিভ থেকে কী হয়, পজিটিভে যায় বা শূন্যতে যায়। কি বললাম, ঋণাত্মক কী হয়, ঋণাত্মক ক্ষেত্রে কী হয়, পজিটিভে যায় বা শূন্যতে যায়। ক্লিয়ার হয়েছে? ঋণাত্মক থেকে পজিটিভে যায় বা শূন্যতে যায়, কি যায়, তড়িৎ যায়। হ্যাঁ, আর যে শক্তির প্রভাবে যায় সেটাকে কী বলা হয়, নিম্ন বিভব বলা হয়। ক্লিয়ার হয়েছে? এবার আরেকটা জিনিস জেনে নিই, যে বিভবের একক, ঠিক আছে, বিভবের একক আর বিভবের মাত্রা। তো বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট। ঠিক আছে, ভোল্ট, আর যেটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি, বড় হাতের ভি দিয়ে। আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, স্ট্যাট ভোল্ট।
সরি ভোল্ট, হ্যাঁ, বা STAT ভি লিখতে পারি। হ্যাঁ, তো আরেকটা এখানকার একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে। 1 স্ট্যাট ভোল্ট সমান সমান 300 ভোল্ট। 1 স্ট্যাট ভোল্ট সমান সমান কত হয়? 300 ভোল্ট হয়। 1 স্ট্যাট ভোল্ট সমান সমান হয় 300 ভোল্ট, মনে থাকবে। 1 স্ট্যাট ভোল্ট সমান সমান 300 ভোল্ট হয়। আর একটু আগে লিখেছিলাম যে 1 কুলম সমান সমান 3 × 10⁹ ESU। কিন্তু এখানে গুলিয়ে গেলে চলবে না, এখানে স্টার্ট আছে আগে আর এখানে স্টার্ট আছে পরে, ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখবা, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এবার দেখো ডাস্টারটা নিচে পড়ে গেছে। এবার আমাদের কি আছে লাস্ট টপিক আজকে, যেটা হচ্ছে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য কি বলতো? বিভব পার্থক্য হচ্ছে যে উচ্চ বিভব আর নিম্ন বিভবের মধ্যে যে পার্থক্য থাকে সেই পার্থক্যটাকে কি বলি আমরা? বিভব পার্থক্য বলি। তাহলে বিভব পার্থক্য সমান সমান, যদি বিভব পার্থক্য সমান সমান আমরা কি লিখতে পারি? উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, ঠিক আছে? তো উচ্চ বিভব, তাহলে উচ্চ বিভবকে আমরা ভি বড় হাতের VL দিয়ে লিখি, যদি সরি VH দিয়ে লিখবো, ভি হাই, ঠিক আছে, মাইনাস ভি লো। ভি সমান সমান কী হবে? ভি হাই মাইনাস ভি লো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে মনে রাখার চেষ্টা করো যে বিভব পার্থক্য সবসময় কী হয়? কারেন্ট সবসময় তড়িৎ কী হয়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, ঠিক আছে? উচ্চ বিভব থেকে সবসময় তড়িৎ কী যায়? নিম্ন বিভবে যায়, নিম্ন বিভবে যায়, কী যায়? তড়িৎ যায়, ঠিক আছে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে সবসময় তড়িৎ, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে সর্বদা যায়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি আরেকটা জিনিস এখানে মাত্রাটা বের করছিলাম, মাত্রাটা বের করা হয়নি। তো বিভব সমান সমান আমরা কী লিখেছিলাম? কার্য বাই আধান। আর কার্যের একক কী হয়? কার্যের একক হয় mL²T-2। আর আধানের একক কী হয়? আধান সমান সমান, আধানটা আমরা বের করতে শিখে নাও এখন, ঠিক আছে? একটু পরেই পড়বো আমরা I = Q/T, ঠিক আছে? মানে তড়িৎ প্রবাহ সমান সমান আধান বাই সময়। আধান সমান সমান কী হবে তাহলে? I × T। I এর মাত্রা হয় I, ঠিক আছে? I এর মাত্রা কী হয়? I, আর টাইমের মাত্রা হয় T। তাহলে IT হয়ে গেল। তাহলে Q এর মাত্রা কী হলো? IT। তাহলে Q এর মাত্রা হচ্ছে I আর T। হ্যাঁ, তাহলে mL²T-3 I−1, ঠিক আছে? mL²T-3 I−1, ঠিক আছে? তাহলে তড়িৎ বিভবের মাত্রা কি দেখলাম আমরা? mL²T-3 I−1 বা I−1। তাহলে মাত্রাটা আমরা দেখে নিলাম তড়িৎ বিভবের মাত্রা, এটা তড়িৎ বিভবের মাত্রা লিখেছি, ঠিক আছে? আচ্ছা, এবার কী হচ্ছে? আমরা কি বললাম? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে সর্বদা কি যায়? তড়িৎ যায়। আর এখান থেকে এটাও জিনিস মনে রেখে নেবো আমরা, আধানের মাত্রা কি হয়? আধানের মাত্রা হয় IT, আর তড়িৎ বিভবের মাত্রা হয় এটা। আচ্ছা, এবার দেখো তড়িৎ বিভব কীভাবে ক্যালকুলেট করব। অ্যাকচুয়ালি তড়িৎ বিভব কীভাবে ক্যালকুলেট করতে হয়, যে এটা তো একটা গেল, এটা একটা পদ্ধতি গেল, আর একটা পদ্ধতিতে ক্যালকুলেট করি আমরা, যেটা এখান থেকে আসে, যেটা তোমরা বড় ক্লাসে গিয়ে পড়বে, যে কি হয়, যে একটা তড়িৎ ক্ষেত্র আছে মনে করো এটা, ঠিক আছে? এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে। তো তড়িৎ ক্ষেত্রে একটা প্লাস কিউ আধানকে মনে করো +Q বা +1 কুলম হতে পারে বা ESU হতে পারে, ঠিক আছে? এই আধানকে তড়িৎ ক্ষেত্রে অন্য একটা বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়, এখান থেকে মনে করো এখানে নিয়ে যাব, তো যে পরিমাণ কার্য করতে হবে সেই পরিমাণ কার্যটাই কী হবে? বিভব পার্থক্য। কি বোঝাতে পারলাম? যে একটা নির্দিষ্ট আধানকে কী করবো? একটা একক আধানকে কী করবো? তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দু, আচ্ছা দেখো বলছি একক আধানকে, ঠিক আছে? একক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেই পরিমাণ কার্যকে কী বলা হয়? বিভব পার্থক্য বলা হয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন এখানে ধরে যে 1 ভোল্ট কাকে বলে? তাহলে 1 ভোল্ট কাকে বলে? তো এই 1 ভোল্ট হচ্ছে, যে আমরা এইভাবে লিখবো যে অসীম দূরত্ব থেকে, ঠিক আছে? অসীম দূরত্ব থেকে 1 কুলম আধানকে, ঠিক আছে? 1 কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, ঠিক আছে? যে পরিমাণ কার্য করতে হয়
তাকে কি বলা হয়? তাকে 1 ভোল্ট বলে। ঠিক আছে, 1 ভোল্ট বলে। ক্লিয়ার হয়েছে? 1 ভোল্ট কাকে বলে? অসীম দূরত্ব থেকে 1 কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেই পরিমাণ কার্যকে কী বলা হয়? 1 ভোল্ট বলে। পরীক্ষায় একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে এইভাবে, আমি দেখেছি কোশ্চেন ব্যাংকে যে এইভাবে কোশ্চেনটা এসেছিলো, তোমাদের দেখিয়ে দিই। বলেছিল যে যে 1 ভোল্ট সমান সমান ফাঁকা ছিল এখানে। ঠিক আছে, ওপরটা ফিল করতে বলেছিল, নিচে 1 কুলম লেখা ছিল, ওপরে কী হবে বলো? ওপরে হবে 1 জুল। এখানে ফাঁকা ছিল, এখানে লেখা ছিল এক্স, তো এক্সের মান এইভাবে লিখেছিল, অনেক কিছু দেওয়া ছিল, একটা অপশান ছিল 1 জুল। ঠিক আছে, 1 জুল, তো উত্তর কত হবে? 1 জুল। কেন? কার্যের একক উপরে দেওয়া আছে, তো এইভাবে কোশ্চেনও আসে কিন্তু পরীক্ষায়, মনে থাকবে। তাহলে 1 ভোল্ট সমান সমান 1 জুল বাই, তাহলে 1 ভোল্ট সমান সমান আলটিমেটলি কী হলো? 1 জুল বাই 1 কুলম। যে পরিমাণ কার্য করতে হয় মানে কি 1 জুল কার্য করতে হয়, এটা বললে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। ঠিক আছে, তো আবার দেখা হবে পরের ক্লাসে। ভালোভাবে পড়াশোনা করতে থাকো, আর ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে আমি আর একটু এনথু পাবো, এনার্জি পাবো তোমাদের ক্লাসটা আরও ভালোভাবে নেওয়ার জন্য। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো করে পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, অল দ্য ভেরি বেস্ট।